সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, এবং তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট বইতে আর্ট অ্যান্ড ক্রাফট নামে একটি ইউনিট রয়েছে। সেই ইউনিটের ক্রাফট নামের যে লেসনটি রয়েছে সেই লেসনটি আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো এই ভিডিওটি যদি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানা দেখো, তাহলে কিন্তু তুমি এই প্যাসেজটি খুব সহজে বুঝে যাবে এবং পরীক্ষার হলে যেয়ে তোমাকে প্যাসেজ পড়ে বুঝে আর কোনো সময় নষ্ট করতে হবে না। তুমি ডিরেক্ট একদম প্রশ্ন থেকে অ্যান্সার পর্বে চলে যেতে পারবে, কারণ যেহেতু তুমি এই প্যাসেজটি এই ভিডিওটি থেকে পড়ে নিচ্ছ। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি দিয়ে স্টার্ট করা হয়েছে। হ্যাঁ, সবার প্রথমে দেখো বলা হচ্ছে যে হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড ইনটুইটিভ অ্যান্ড ভিশনারি। দেখো, ইনটুইটিভ বলতে অজ্ঞাতকে বোঝানো হয়ে থাকে, আর ভিশনারি বলতে আমরা কি বুঝি, যে কাল্পনিক, এটিকে আমরা বুঝে থাকি। তো হোয়াইল মানে হচ্ছে যখন বা যেখানে আর্ট, দেখো আর্ট বা শিল্পকে কি হিসাবে বিবেচনা করা হয়, এই যে ইজ কনসিডার্ড এর অর্থ হচ্ছে বিবেচনা করা হয়, ঠিক আছে। তো আর্টকে যখন বিবেচনা করা হয় বা শিল্পকে যখন বিবেচনা করা হয় কি হিসেবে, এই ইনটুইটিভ বা স্বজ্ঞাত হিসাবে। অ্যান্ড ভিশনারি, দেখো ভিশনারি মানে হচ্ছে কাল্পনিক, তো কাল্পনিক হিসাবে বিবেচনা করা হয়। ক্রাফট ইজ সিন টু বি এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সার্টেন স্কিলস। তাহলে ক্রাফটকে কি বলা হয়ে থাকে বা কি হিসেবে চিন্তা করা হয়, এটিকে কি হিসেবে দেখা যায়, টু বি এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে প্র্যাকটিক্যাল মানে আমরা সবাই জানি প্রায়োগিক বা ব্যবহারিক, আর অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ। তাহলে কিসের প্রয়োগ, অফ সার্টেন স্কিল বা বেশ কিছু দক্ষতার যেই প্রয়োগগুলো রয়েছে সেগুলো হিসেবে আমরা দেখে থাকি। কেন বা কিসের ক্ষেত্রে দক্ষতার প্রয়োগ, দেখো বলছে যে প্রডিউসিং অবজেক্টস, তার মানে বেশ কিছু উপাদান তৈরি করা বা উৎপন্ন করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অফ এভরিডে ইউজ, তার মানে দেখো এভরিডে ইউজ মানে হচ্ছে আমরা নিত্য নৈমিত্তিক যে সকল জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি। এখানে কি বলছে, দ্যাট আর অফেন বিউটিফুল টু লুক অ্যাট, তার মানে যেগুলো, অফেন মানে কিন্তু প্রায়ই, তাহলে যেগুলো প্রায়ই কি দেখতে খুবই সুন্দর। সাচ অ্যাজ পোটারি, যেমন পোটারি মানে আমরা কি বুঝি, মৃৎশিল্প। মেটাল মানে হচ্ছে ধাতু। উডওয়ার্ক মানে হচ্ছে কাঠের কাজ। কেইন মানে হচ্ছে বেত, আর ব্যাম্বু মানে হচ্ছে বাঁশ। এই ধরনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো কথা বলা হচ্ছে। জুয়েলারি বা অলংকার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে তো আমরা সবাই জানি যে এর অর্থ হচ্ছে সঙ্গীতের বাদ্যযন্ত্র, যেমন একতারা, ঢোল, বাঁশি, এর ইংলিশ হচ্ছে ফ্লুট। অ্যান্ড টেক্সটাইল আইটেম বা কাপড়ের বা কাপড়জাত বা কাপড় রিলেটেড কি যেই আইটেমগুলো বা উপকরণগুলো রয়েছে সেগুলো। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পেলাম, এত বড় একটা সেন্টেন্স, এটিকে যদি আমরা বাংলাতে একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখো আমি কি লিখেছি এখানে। এই যে যখন শিল্পকে আসলে, এখানে আসলে দুটি জিনিস দেখো বোঝানো হয়েছে, একটি হচ্ছে শিল্প আর আরেকটি হচ্ছে নৈপুণ্য বা ক্রাফট। তো আমরা দেখো এই দুটি পার্টকে যদি খুব সহজে বোঝার চেষ্টা করি, তুমি বোঝার চেষ্টা করো, আর্ট মানে হচ্ছে একটা কাল্পনিক একটা ব্যাপার। ধরো একজন কি বলা যেতে পারে, একজন চিত্রকর যখন কোনো একটি চিত্র বা ছবি আঁকে তখন সে কি করে, তখন কিন্তু সে তার ভিশনের হেল্প নেয়। সে তখন তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে একটি জিনিস আঁকার চেষ্টা করে, ঠিক আছে। অন্যদিকে তুমি দেখো যেগুলো উৎপাদন বা যেগুলো তৈরি করতে হবে, যেমন এই যে মৃৎশিল্প, ধাতু, কাঠ বা বাঁশ বা বেত, এগুলো গহনা, সঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে এগুলো এগুলো কিন্তু কারিগরদের কাজ, ঠিক আছে, বা হস্তশিল্পের কাজ। তো এইখানে এই দুটি পার্টে মেইনলি দুটি ডেফিনেশনকে বুঝিয়েছে, ঠিক আছে। এরপরে আসো আমরা দেখব এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে যে দেখো পিপল বা মানুষজন, আমরা এইখানে এই লাইনে আছে, আমি একটি মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। পিপল হু প্র্যাকটিস এ ক্রাফট, তার মানে পিপল বলতে আমরা লোকদেরকে বোঝাচ্ছি, লোকরা যারা কি হয়েছে প্র্যাকটিস করে বা চর্চা করে এ ক্রাফট। কিসের চর্চা করে, ক্রাফট বা কারুশিল্পের যারা চর্চা করে তাদেরকে আমরা কি বলি, দেখো এখানে প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে আর কল্ড, অর্থাৎ তাদেরকে কি করা হয়, তাদেরকে বলা হয়। তাদেরকে কি বলা হয়, দেখো এখানে বলেছে যে ক্রাফটস পারসন, তার মানে হচ্ছে কারিগর। তো এই ক্রাফট পারসন মানে আমরা কি বুঝছি তাহলে, কারিগর, অর্থাৎ তাদেরকে কি বলা হয়ে থাকে, কারিগর বলা হয়ে থাকে। অর আর্টিসানস, দেখো আর্টিসান মানে হচ্ছে শিল্পী, ঠিক আছে। তো কাদেরকে এই আমরা বলছি, দেখো যারা
এই ক্রাফট বা কারুশিল্পের চর্চা করে তাদেরকে আমরা বলছি ক্রাফট পারসন বা কারিগর। অর আর্টিসান অথবা শিল্পী হু পিক আপ দেয়ার স্কিলস। দেখো পিক আপ দেয়ার স্কিল মানে হচ্ছে যারা তাদের স্কিল বা দক্ষতার, পিক আপ মানে হচ্ছে উন্নয়ন, তাহলে যারা তাদের স্কিল বা দক্ষতার উন্নয়ন ঘটায় কিভাবে? আন্ডার দ্য গাইডেন্স অফ ওল্ডার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্সড আর্টিসান। তাহলে আন্ডার দ্য গাইডেন্স মানে হচ্ছে তত্ত্বাবধানে, ঠিক আছে? তাহলে কাদের তত্ত্বাবধানে বা কাদের অধীনে? এই যে ওল্ডার বা যারা অধিক অভিজ্ঞ রয়েছে, দেখো এখানে বলা হয়েছে মোর এক্সপিরিয়েন্সড, যার অর্থ হচ্ছে অধিক অভিজ্ঞ। তার মানে কি? একটা হচ্ছে ওল্ডার মানে হচ্ছে যাদের কি আরও বেশি অভিজ্ঞতা রয়েছে, আর মোর এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যারা আরও অধিক অভিজ্ঞ। তো এই যারা এই অধিক অভিজ্ঞ কারিগরের অধীনে কি করে? এই যে তাদের যে স্কিল বা দক্ষতা রয়েছে এর উন্নয়ন ঘটায়, তাদেরকে আমরা কি বলছি? এই কারিগর বলছি, ঠিক আছে? এই কথাটি কিন্তু এই সেন্টেন্সে বলা হয়েছে। আসো এবার আমরা এই সেন্টেন্সটা পড়ি। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ট্রেনিং, তার মানে ট্রেনিং মানে কিন্তু আমরা সবাই জানি যে প্রশিক্ষণ, ঠিক আছে? তো এই প্রশিক্ষণ দে রিসিভ বা তারা যে প্রশিক্ষণটা রিসিভ করে বা গ্রহণ করে, ইজ দাস অন দ্য জব। দেখো আমরা সবাই জানি যে অন দ্য জব অর্থ কি আর অফ দ্য জব অর্থ কি। অন দ্য জব মানে হচ্ছে তুমি কাজ করতে করতে শিখবে, এটাই হচ্ছে অন দ্য জব, ঠিক আছে? বা কাজে থেকে তুমি শিখবে কাজটা, যে কিভাবে কাজটা করতে হয়। আর অফ দ্য জব মানে কি? দেখো অফ দ্য জব মানে হচ্ছে এই কাজের মাধ্যমে তুমি শিখবে না, তুমি ট্রেনিং নিবে, দেন তুমি শিখবে। তো এখানে কি বলা হলো তাহলে? ইজ দাস অন দ্য জব, তার মানে হচ্ছে এই ট্রেনিংগুলো তারা যেগুলো পেয়ে থাকে এগুলো কিভাবে তারা পায়? অন দ্য জব বা কাজ করতে করতে তারা পায়, ঠিক আছে? তুমি দেখবে সাধারণত তারা প্রথমে একটি কাজে জয়েন করে, দেন ওই কাজটা শিখতে শিখতে তারা এক্সপার্ট হয়ে যায়, এরকম। তারপরে দেখো কি বলছে, অ্যান আর্টিসান, আর্টিসান মানে হচ্ছে শিল্পী, অফ অ্যান্ড কাম ফ্রম দ্য সেম ফ্যামিলি। তাহলে এই আর্টিসান বলতে এখানে বোঝানো হচ্ছে কারিগরদেরকে। তাহলে কারিগররা কি হয়? প্রায়ই একই পরিবার থেকে, কারণ সেম ফ্যামিলি মানে হচ্ছে একই পরিবার, তারা একই পরিবার থেকে আসে। এরপরে আসো আমরা এখন এর পরবর্তী যে লাইনটি রয়েছে সেই লাইনটি বোঝার চেষ্টা করি। এখানে দেখো কি বলছে, যে বাংলাদেশ দেখো হ্যাজ এ রিচ ট্রেডিশন। দেখো রিচ মানে হচ্ছে সমৃদ্ধ, আর ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য। তাহলে বাংলাদেশে কি রয়েছে? খুবই সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কিসের সমৃদ্ধ ঐতিহ্য? দেখো অফ ক্রাফট, তার মানে হচ্ছে লোকশিল্প নয়, এটি হচ্ছে কারুশিল্প। তার মানে বাংলাদেশের কারুশিল্পের কি রয়েছে? দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি আজকে বাংলা লাইনগুলোও বা মোটামুটি কাছাকাছি মিনিং কি হতে পারে সেটি কিন্তু এখানে লিখে দিয়েছি। তো বাংলাদেশের যে কারুশিল্প, সেই কারুশিল্পের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। আনটিল ভেরি রিসেন্টলি, দেখো এইখানে মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে আনটিল ভেরি রিসেন্টলি, তার মানে হচ্ছে সাম্প্রতিককালে কি হয়েছে? ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। তো এই যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এর কারণটাই তাহলে কি? যে আমাদের দেশটা সাম্প্রতিককাল পর্যন্ত কি হয়েছিল? কৃষির উপরে নির্ভরশীল ছিল। অ্যান্ড মোস্ট পিপল লিভড ইন ভিলেজেস, এবং অধিকাংশ লোক গ্রামে বসবাস করত। তো এই কারণে আসলে মেইনলি কি হয়েছে, আমাদের যে কারুশিল্প রয়েছে সেই কারুশিল্পটা কিন্তু ডেভেলপ করেছে। এখানে লক্ষ্য করো কি বলা হচ্ছে, যে রুরাল কমিউনিটিস বা গ্রাম্য বা গ্রামীণ যে জনগোষ্ঠী রয়েছে, রিলাইড অন। দেখো রিলাইড অন মানে আমরা জানি যে নির্ভর করা, তাহলে তারা নির্ভর করত কিসের উপরে? অন আর্টিসানস বা কারিগরদের উপরে তারা নির্ভর করত, টু সাপ্লাই দেম, তাদেরকে যাতে সাপ্লাই দিতে পারে। কি সাপ্লাই দিতে পারে? উইথ নেসেসারি হাউস হোল্ড আইটেম। দেখো হাউস হোল্ড আইটেমের অর্থ কিন্তু আমরা সবাই জানি গৃহস্থালী যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো। তাহলে এই সেন্টেন্সটার অর্থটা দেখো কি দাঁড়াচ্ছে, যে গ্রামীণ জনগোষ্ঠী কি হয়? তাদের যে প্রয়োজনীয় যে গৃহস্থালী সামগ্রীগুলো সেগুলো সরবরাহের জন্য কারিগরদের ওপর কী করতো? রিলাইড অন বা নির্ভর করতো। আশা করি বুঝতে পেরেছ। এর পরের যে সেন্টেন্সটা সেখানে দেখো বলছে বাট বা কিন্তু কমিউনিটিস অলসো নিডেড। কমিউনিটি মানে কিন্তু সম্প্রদায়। তাহলে আমরা এখানে কি লিখবো এর অর্থ? যে কিন্তু সম্প্রদায়ের অলসো নিডেড, তাদের প্রয়োজন ছিল। কি প্রয়োজন ছিল? অবজেক্টস টু হেল্প দেম। অবজেক্ট বলতে এখানে আসলে আমরা কি বোঝাচ্ছি? বিভিন্ন ধরনের বস্তুকে বোঝাচ্ছি বা উদ্দেশ্যকে বোঝাচ্ছি। তাহলে তাদের এই অবজেক্টগুলো প্রয়োজন ছিল কেন? টু হেল্প দেম বা তাদেরকে সহায়তা করার জন্য, উইথ সোশ্যাল অকেশন। দেখো সোশ্যাল মানে কি? সোশ্যাল মানে হচ্ছে আমরা জানি যে সামাজিক, আর অকেশন মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে আমরা এখানে কি বলতে পারি?
যে এই কমিউনিটিদের প্রয়োজন রয়েছে, অবজেক্টের প্রয়োজন রয়েছে। কেন? টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য ওই সোশ্যাল অকেশন, যেমন কিছু সামাজিক যে অনুষ্ঠান রয়েছে সেগুলোতে, সাচেস বা যেমন ওয়েডিং মানে হচ্ছে বিয়ে, রিলিজিয়াস রিচুয়াল মানে হচ্ছে ধর্মীয় আচার, আর তারপর বলা হচ্ছে ফেস্টিভ্যাল মানে ধর্মীয় উৎসব, অ্যান্ড পার্সোনাল ইউজ বা ব্যক্তিগত ব্যবহারের জন্য। তাহলে দেখো আমরা এই সেন্টেন্সের যখন বাংলা করব তখন আমরা কি বলবো, যে কিন্তু সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, ধর্মীয় আচার, উৎসব এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য তাদের কি বিভিন্ন ধরনের বস্তুর প্রয়োজন ছিল। কারণ এখানে বলা হয়েছে কি, বাট কমিউনিটিস অলসো নিডেড অবজেক্টস, তাদেরও কি দরকার ছিল, এই যে বিভিন্ন ধরনের বস্তু সেগুলোর প্রয়োজন ছিল। চলো লক্ষ্য করি যে এই সেন্টেন্সটাতে কি বলা হয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, দে অলসো নিডেড আইটেমস, তাদের আরও প্রয়োজন ছিল ফর ইউজ বা ব্যবহার করার জন্য ইন ট্রেড অ্যান্ড কমার্স। তার মানে কি, দেখো আমরা জানি ট্রেড অ্যান্ড কমার্স মানে হচ্ছে বাণিজ্য ও লেনদেন বা এই ধরনের একটি বিষয় আসলে বুঝিয়ে থাকে। ট্রেড মানে হচ্ছে কেনা, আর কমার্স মানে হচ্ছে এই কেনা বেচা সহায়ক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলোকে সাধারণত বোঝানো হয়ে থাকে। তো আমরা এর বাংলাতে দেখো কি লিখেছি, যে তাদের বাণিজ্য ও লেনদেনের জন্যও বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হতো। এরপর কি বলেছে দেখো, যে ক্রাফট ওয়ার্কস দাস রেঞ্জ ফ্রম উইনোয়িং বাস্কেটস। তার মানে দেখো আমরা এখানে কি বোঝার চেষ্টা করব, যে ক্রাফট ওয়ার্কস বা কারুকার্য যেগুলো রয়েছে বা হস্তশিল্প যেগুলো রয়েছে, দাস রেঞ্জ ফ্রম অর্থাৎ এগুলো কি দেখা যায়, এর রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে উইনোয়িং বাস্কেট। তার মানে আমরা কি বলতে পারি, যে ধান ঝাড়ার যে ঝুড়িগুলো রয়েছে সেই ঝুড়িগুলো থেকে শুরু করে কি ক্লে অয়েল ল্যাম্প। তাহলে আমরা কি বলবো, যে মাটির তৈরি যেই যে কি বলা যেতে পারে, কুপিগুলো বা প্রদীপগুলো রয়েছে সেগুলোর কথা বলা যেতে পারে। প্রদীপ তো সাধারণত হিন্দুদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তো যাই হোক, তুমি লিখতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর বলেছে ফ্রম হ্যান্ড হেল্ড ফ্যান। তো হ্যান্ড হেল্ড যে ফ্যানের কথা এখানে বলা হচ্ছে এর অর্থ হচ্ছে হাত পাখা থেকে, তাহলে কি পর্যন্ত দেখো, টু মেটাল কয়েন বা ধাতব মুদ্রা পর্যন্ত। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা কি পেলাম, যে তাই তাদের হস্তশিল্পের মধ্যে কি দেখা যায়, যে ধান ঝাড়ার ঝুড়ি থেকে শুরু করে মাটির তৈরি প্রদীপ, হাত পাখা এবং ধাতব মুদ্রা পর্যন্ত বিভিন্ন জিনিস, এটি কিন্তু দেখো এখানে বলা হয়েছে। তো চলো আর দেরি না করে আমরা পরের সেন্টেন্সে মুভ করি। দেখো এখানে বলছে অ্যাজ আর্টিসানস ওয়ার্কড উইথ দেয়ার হ্যান্ডস টু প্রডিউস ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্টস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো অ্যাজ আর্টিসানস ওয়ার্কড উইথ দেয়ার হ্যান্ডস, তার মানে কারিগররা যেহেতু কি হয়েছে, তাদের কাজের সাথে বা তারা কি করে, তাদের যে হাত রয়েছে সেই হাতে তারা কাজ করেছে। কেন, এটা আমরা পরের যে পার্টটুকু আছে সেখানে গেলে পাবো, টু প্রডিউস ডোমেস্টিক অ্যান্ড ডেকোরেটিভ অবজেক্ট। তার মানে কি, কারিগররা যখন কি, দেখো আমি এখানে লিখেছি ঘরোয়া ও সজ্জার জিনিসপত্র হাতে তৈরি করতেন। ঠিক আছে, তো হাতে তৈরি করার ফলে কি হয়েছে, দিস কেম টু বি নোন অ্যাজ হ্যান্ডিক্রাফটস। তার মানে দেখো এখানে কি বলছে, যে আমরা বা কারিগররা যখন ঘরোয়া ও সজ্জার জিনিসপত্র হাতে তৈরি করতেন তখন কি হয়েছিল, তখন সেগুলো হস্তশিল্প নামে পরিচিত হয়ে ওঠে। পরের সেন্টেন্স দেখো কি বলেছে, যে অ্যান আর্টওয়ার্ক বিয়ার্স, অর্থাৎ একটি শিল্পকর্ম বা আর্টওয়ার্ক কি হয়েছে, বিয়ার বা বহন করে, কি বহন করে, দেখো দ্য সিগনেচার অফ ইটস ক্রিয়েটর। তার মানে হচ্ছে এর যেই নির্মাতা সেই নির্মাতার সিগনেচার বা স্বাক্ষর বহন করে। অ্যান্ড দ্য ভ্যালু অফ পেইন্টিং, তার মানে হচ্ছে এই পেইন্টিং যেটা আছে সেটার যে মূল্য বা মূল্যায়ন কি হয়েছে, অথবা গ্রাফিক আর্টের যে মূল্য, অর স্কাল্পচার বা ভাস্কর্যের যে মূল্য, ডিপেন্ডস অন। দেখো ডিপেন্ডস অন এটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, দ্য স্ট্যাচিউর অফ দ্য আর্টিস্ট। দেখো স্ট্যাচিউর বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মর্যাদাকে বোঝানো হচ্ছে। তাহলে একটি শিল্পকর্ম তার নির্মাতার স্বাক্ষর বা অনন্যতা বহন করে, এবং একটি চিত্রকর্ম, চিত্রশিল্প বা ভাস্কর্যের মূল্য শিল্পীর বা নির্মাতার কিসের ওপর নির্ভরশীল, মর্যাদার ওপরে নির্ভরশীল। তারপর কি বলেছে, দেখো এখানে বলেছে যে নো সাচ থিংস, এই ধরনের কোনো কিছু, হ্যাপেন্স ইন কেস অফ ক্রাফট ওয়ার্ক। তার মানে কারুশিল্পের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কিছু ঘটে না। এই লাইনে দেখো কি বলেছে, যে দ্য মেকার অফ টেরাকোটা ডল। তার মানে মেকার মানে হচ্ছে যে তৈরি করে বা প্রস্তুত করে, কি প্রস্তুত করে, এই টেরাকোটা ডল বা টেরাকোটার একটি পুতুল যারা তৈরি করে, এর শতরঞ্জি, যার অর্থ কি, যে কটন ফ্লোর ম্যাট, অর্থাৎ
মাটিতে বিছানোর জন্য মাদুর, সেটি কি দিয়ে তৈরি? কটন দিয়ে তৈরি, সেটিকে আমরা বলছি শতরঞ্জি। তাহলে বলছে যে রিমেইনস অ্যানোনিমাস, অর্থাৎ এই টেরাকোটা পুতুল বা শতরঞ্জি এর নির্মাতার নাম কি? রিমেইনস অ্যানোনিমাস মানে হচ্ছে, অ্যানোনিমাস মানে কিন্তু আমরা জানি যে বেনামি। তাহলে এটা কি নামে থেকে যাচ্ছে? বেনামি হিসেবে থেকে যাচ্ছে। বাট দ্য ওয়ার্ক রিটেইনস এ পার্সোনাল টাচ। কিন্তু তাদের নাম অজানাই যদিও রয়ে যায়, তা সত্ত্বেও তার এই কাজটি কি হয়েছে? পার্সোনাল টাচ বা ব্যক্তিগত একটি ছোঁয়া বহন করেছে। পরবর্তী যে সেন্টেন্স সেখানে লক্ষ্য করো, বলছে যে হোয়েন উই লুক অ্যাট এ 30-year-old নকশি কাঁথা, যখন আমরা 30 বছরের পুরাতন একটা কি দেখি? উই লুক বা আমরা দেখি, নকশি কাঁথা যখন আমরা দেখি, তারপর কি বলছে? উই ওয়ান্ডার, আমরা বিস্মিত হয়ে যাই, অ্যাট ইটস মোটিভস, আমরা কেন বিস্মিত হয়ে যাই? বলা যেতে পারে যে এর যেই কি বলা যায়, যে উদ্দেশ্য রয়েছে, ঠিক আছে, অ্যান্ড ডিজাইন বা নকশা রয়েছে, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট, তার মানে এটা পয়েন্ট করে বা এটা নির্দেশ করে, কি নির্দেশ করে? আর্টিস্টিক বা কি বলা যেতে পারে, যেই শিল্প সত্তা রয়েছে সেটি। সো এখানে আর্টিস্টিক ট্যালেন্ট মিলে হচ্ছে আমার শিল্প সত্তার কথা বুঝতে পারছি। তাহলে পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ট্যালেন্ট অফ ইটস মেকার। তাহলে দেখো, আমরা যখন এটাকে সহজে বোঝার জন্য নিচে বাংলা আকারে দিয়েছি, তখন আমরা লিখেছি যে যখন আমরা একটি 30 বছর পুরনো নকশিকাঁথার দিকে তাকাই, তখন এর নকশা ও আলপনায় আমরা বিস্মিত হই, যা কি করে? এই নির্মাতার শিল্প সত্তাকে প্রকাশ করে, বা আর্ট করার মতো যেই ট্যালেন্ট বা দক্ষতা তার দরকার, সেটিও কিন্তু সে চাইলেই নিয়ে নিতে পারছে। তারপর দেখো, আমরা এখন চলে যাব আমাদের তার পরবর্তী যে পার্টটুকু রয়েছে সেই পার্টে আমরা এখন যাব। দেখো এখানে কি বলছে? দ্য ফ্যাক্ট, এই লাইনটা এখন আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো, তার মানে সত্য যেটি আমরা জানি না, হার নেম বা তার নামটা আসলে কি, অর এনি আদার ডিটেলস অ্যাবাউট হার, তার মানে অন্য যে কোনো ডিটেলস যদি আসলে দেয়া হয়, দ্যাট ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য মেকার্স স্কিল। তার মানে কি? দেখো আমরা কি বলতে পারছি, যে এই সত্য যে আমরা তার নাম বা তার সম্পর্কে অন্য কোনো তথ্য কি না, জানি না, ঠিক আছে? যেহেতু এখানে বলা হয়েছে উই ডু নট নো হার নেম অর এনি আদার ডিটেলস, তার মানে আমরা তার নাম বা তার সম্পর্কে কোনো তথ্য জানি না। তারপর কি বলছে দেখো, যে তা তার দক্ষতার প্রতি আমাদের প্রশংসাকে একটুও কমিয়ে দেয় না। এই কথাটি কোথা থেকে এসেছে দেখো, যে টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, এর থেকে কি হয় না? এই যে দেখো এখানে রয়েছে ডাজেন্ট, তার মানে এই কারণে উনি আর কোনো কিছু কিন্তু চাইলেন না। জাস্ট এইখানে আমরা কি বোঝাচ্ছি, যে সত্য হচ্ছে এইটা, যে আমরা কি তার নাম বা তার সম্পর্কে আর কোনো তথ্য জানি না, তা এই যে আমরা যে কোনো তথ্য জানি না, এটি তার দক্ষতার প্রতি আমাদের প্রশংসাকে কি করে না, একটুও কিন্তু কমিয়ে দেয় না। এর পরের যে লাইন দেখো, সেখানে কি বলছে? ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে বা নিঃসন্দেহে, দ্য ইন্টিমেট নেচার। দেখো ইন্টিমেট মানে হচ্ছে অন্তরঙ্গ, আর নেচার মানে হচ্ছে প্রকৃতি। তো এই যে ইন্টিমেট যে নেচারটা রয়েছে, তো এখানে কি বলছে? অফ দ্য কান্থা বা কাঁথা, তার মানে কাঁথার যেই কি বলা যেতে পারে, ইন্টিমেট নেচার, সেটির কথা এখানে বলা হচ্ছে। তো এটি সাধারণত আমরা কিভাবে বলতে পারি, যে নিঃসন্দেহে নকশি কাঁথার যেই ইন্টিমেট নেচার বা অন্তরঙ্গতা কিংবা আন্তরিক যে স্বভাব, অফ দ্য কান্থা অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং। তো টেকটাইল ফিলিং বলতে যেটি এখানে বোঝানো হচ্ছে, সেটি দেখো আমি নিচে লিখে দিয়েছি, যে স্পর্শজাত অনুভূতি, অর্থাৎ কোনো একটি জিনিস ধরতে পারলে যেরকম অনুভূতি সৃষ্টি হয় সেটি। তো কি হয়েছে, এই যে টেকটাইল ফিলিং যেটা আছে, ইট জেনারেটস, তার মানে জেনারেট মানে কিন্তু তৈরি করা, ঠিক আছে? তো এই যে এটা যেটা তৈরি করে, কি তৈরি করে? অ্যানিমেট দ্য ওয়ার্ক, অর্থাৎ এটা কি করে? কাজকে প্রাণবন্ত করে তোলে, অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটি কি? একে খুবই আকর্ষণীয় করে তোলে। তো আশা করব এই লাইনটাও আসলে তোমরা বুঝতে পেরেছো, যদিও একটু কমপ্লেক্স টাইপের ফরম্যাটে এখানে করা হয়েছে, তা সত্ত্বেও আসলে পড়লে বোঝা সম্ভব। তো এরপরে দেখো আমরা যে কাজটা এখন করব সেটি হচ্ছে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে কি বলেছে সেটা আমরা এখানে দেখব এবং বোঝার চেষ্টা করব। বলেছে এ ক্রাফট ওয়ার্ক ইজ আ ডাইনামিক অবজেক্ট, তার মানে এটি হচ্ছে একটি গতিশীল
বস্তু বা একটি গতিশীল বিষয়, অর্থাৎ এটি চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে। এমন না যে এখন তুমি রান্না করে জাস্ট এখনই খেয়ে ফেলেছো, এটা একটা চলমান বা গতিশীল অবজেক্ট বা বস্তু। এরপর কি বলছে, অলওয়েজ ইভলভিং। দেখো ইভলভিং মানে কিন্তু রূপান্তর বা পরিবর্তন, তাহলে অলওয়েজ মানে হচ্ছে সবসময়, আর ইভলভিং মানে হচ্ছে পরিবর্তন বা পরিবর্তিত হচ্ছে। দেখো আমরা লিখেছি এটি সবসময় পরিবর্তিত হচ্ছে, অ্যান্ড বা এবং, দেখো আমরা লিখেছি অ্যান্ড বা এবং কি হয়েছে, অলওয়েজ অ্যাব্রিস্ট অফ। দেখো এখানে অ্যাব্রিস্ট অফ দিয়ে কি বোঝানো হচ্ছে, চেঞ্জিং টেস্টেস অ্যান্ড নিডস। তার মানে দেখো আমরা এখানে কি লিখতে পারি, এটি সবসময় পরিবর্তিত হচ্ছে, অলওয়েজ ইভলভিং, ঠিক আছে, সবসময় পরিবর্তিত হচ্ছে, অ্যান্ড বা এবং, তারপর কি হচ্ছে, পরিবর্তনশীল রুচি ও প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলছে। তো এর ইংলিশটা দেখো কি দাঁড়িয়েছে, অলওয়েজ অ্যাব্রিস্ট অফ চেঞ্জিং টেস্টেস অ্যান্ড নিডস। তো এই যে টেস্ট অ্যান্ড নিডস যে পরিবর্তিত হয় সেটির সাথে কি হয়েছে, এটি তাল মিলিয়ে চলছে। দেখো আমরা এখানে লিখে দিয়েছি প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলে নিচ্ছে। এই লাইনটিতে লক্ষ্য করো, বলেছি যে চেঞ্জেস ইন লাইফস্টাইল, তার মানে হচ্ছে জীবনধারার যে চেঞ্জেস বা পরিবর্তন, অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ডিশনস, এবং ম্যাটেরিয়াল কন্ডিশন বলতে আমরা বুঝি বস্তুগত যেই পরিস্থিতি সেটির কথা, হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, অর্থাৎ এর একটি প্রভাব রয়েছে কোথায়, অন ক্রাফট ওয়ার্কস। তার মানে ক্রাফট ওয়ার্কের মধ্যে বা আমরা কি বলতে পারি, হস্তশিল্প যেটি রয়েছে সেটি কথা বলতে পারি, হস্তশিল্প অ্যান্ড দেয়ার প্রোডাকশন, অর্থাৎ তাদের যে প্রোডাকশন আছে, হ্যাঁ, সেটার উপরে কি হয়, এই যে লাইনটা যদি আমরা আরেকবার পড়ি তাহলে হয়তো বেটার বুঝতে পারবো। চেঞ্জেস ইন লাইফস্টাইল, তার মানে জীবনযাত্রা পরিবর্তন এবং বস্তুগত পরিস্থিতির পরিবর্তন কি রাখে, প্রভাব রাখে। কোথায় প্রভাব রাখে, এই যে ক্রাফটস ওয়ার্ক, এটিতে সাধারণত প্রভাব ফেলে বা রাখে। তো এই ক্রাফট ওয়ার্ক কি বলা যেতে পারে, এটি তো আমরা সবাই জানি যে হস্তশিল্প। তাহলে হস্তশিল্প অ্যান্ড দেয়ার প্রোডাকশন, অর্থাৎ তাদের যে উৎপাদন, এর উপরেও এই ব্যাপারগুলো কি করে, প্রভাব ফেলে। কারণ দেখা যাচ্ছে যে অনেক হস্তশিল্প ডিজাইন করা হয়েছে কিন্তু সঠিক লোকেশনে না হওয়ার কারণে সেগুলো বিক্রি নাও হতে পারে। তো এরপর দেখো কি বলছে, যে বাই সার্টেন ফর্মস, মোটিভস, স্টাইলস অ্যান্ড অ্যাস্থেটিক প্রিফারেন্সেস চেঞ্জ লিটল ওভার টাইম। এখানে বলেছে বাট বা কিন্তু, সার্টেন ফর্ম, মোটিভ। দেখো মোটিভ মানে আমরা সবাই জানি কি, কি বলা যেতে পারে, যে আমরা চাইলে এটিকে নকশাও বলতে পারি, ঠিক আছে, ফর্মস বা রূপ, তারপর মোটিভ মানে হচ্ছে নকশা, যেটাই বলি না কেন, স্টাইল মানে তো শৈলী, আমরা সবাই জানি, অ্যান্ড অ্যাস্থেটিক বা নান্দনিক যে প্রিফারেন্স বা রুচি রয়েছে, চেঞ্জ লিটল ওভার টাইম, অর্থাৎ এটা খুব কমই পরিবর্তিত হয়, কখন, সময়ের সাথে। তারপর বলছে যে সাজেস্টিং দ্যাট বা এ ক্রাফট ওয়ার্ক ক্যান ফাংশন অ্যাজ এ স্টেবল সিগনিফায়ার। তো আমরা কি করতে পারি, এটিকে একটি কমার মাধ্যমে, যেহেতু এখানে অ্যাড রয়েছে এই সেন্টেন্সটিকে আমরা কি করতে পারি, একটি কমার মাধ্যমে আলাদা করে দিতে পারি। দেখো আমরা এখানে কি লিখেছি, সাজেস্টিং দ্যাট মানে হচ্ছে যা ইঙ্গিত করে যে, এ ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে একটি হস্তশিল্প, অ্যাজ এ মানে এখানে বলা হচ্ছে ক্যান ফাংশন, অর্থাৎ এটি কাজ করতে পারে অ্যাজ এ স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুস। তো এটা কি হিসাবে ফাংশন বা কাজ করতে পারে, স্টেবল সিগনিফায়ার, তার মানে হচ্ছে স্টেবল মানে কিন্তু স্থিতিশীল, আর সিগনিফায়ার বলতে আমরা এখানে বোঝাতে পারি হচ্ছে প্রতীক। তাহলে কিসের প্রতীক, অফ কমিউনিটি ভ্যালুস, অর্থাৎ সম্প্রদায়গত যে মূল্যবোধ সেটির কথা বলা হচ্ছে, অ্যান্ড প্রিফারেন্সেস ওভার টাইম। প্রিফারেন্সেস বলতে আমরা আবার এখানে কি বুঝতে পারছি, যে রুচি যেটি রয়েছে সেটির প্রতীক, সেই প্রতীক হিসেবে কাজ করতে পারে। দেখো আমরা এখানে লিখেছি, তবে কিছু নির্দিষ্ট রূপ, নকশা, শৈলী ও নান্দনিক রুচি সময়ের সাথে খুব কমই পরিবর্তিত হয়, যা ইঙ্গিত করে যে একটা হস্তশিল্প সময়ের প্রভাবে একটা স্থিতিশীল সম্প্রদায়গত মূল্যবোধ ও রুচির যে প্রতীক সেটি হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব তার পরবর্তী যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখন আমরা কমপ্লিট করার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে কি, যে আমরা তো এই লাইনটা শেষ করেইছি, এখানে কি বলা হচ্ছে আমরা এটা পড়ব, যে সাম অফ ইউ, অর্থাৎ তোমাদের মধ্যে অনেকে, হু লিভ আউটসাইড সোনারগাঁও, অর্থাৎ যারা সোনারগাঁয়ের বাইরে থাকো, অ্যান উপজেলা, একটা উপজেলা, কোথাকার উপজেলা, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ, অর্থাৎ নারায়ণগঞ্জের একটা উপজেলা, মে হ্যাভ ভিজিটেড দ্য অ্যানশিয়েন্ট টাউনশিপ। দেখো মে হ্যাভ ভিজিটেড দ্য অ্যানশিয়েন্ট টাউনশিপ বলতে কি বোঝানো হয়েছে, তোমরা কি করতে পারো, আমরা এখানে যদি এটার বাংলাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো মে হ্যাভ ভিজিটেড দ্য অ্যানশিয়েন্ট টাউনশিপ, তার মানে তোমরা হয়তো কি করেছো, এখানে যেহেতু বলা হয়েছে মে, আবার বলা হচ্ছে হ্যাভ ভিজিটেড, তার মানে হচ্ছে
একটি ভবিষ্যতে কি করব এই ধরনের আসলে ইন্ডিকেট করা হচ্ছে যে মে হ্যাভ ভিজিটেড, তারা হয়তো বা পরিদর্শন করেছো। কি পরিদর্শন করেছো? দ্য অ্যানশিয়েন্ট টাউনশিপ। তার মানে কি? অ্যানশিয়েন্ট টাউনশিপ বলতে আমরা কি বুঝি? অ্যানশিয়েন্ট টাউনশিপ বলতে আমরা কিন্তু এই প্রাচীন যেই কি বলা যেতে পারে যেই শহর সেটির কথা হয়তো এখানে বলা হয়েছে যে যদি তুমি এটি ভিজিটেড বা পরিদর্শন করো তাহলে কি হবে? বলেছে যে উইথ ইটস, এটা তো গেলই, ফোক আর্টস অ্যান্ড ক্রাফট মিউজিয়াম। তাহলে সেখানে যদি তুমি ভ্রমণ করো তাহলে তুমি কি দেখতে পাবে? প্রাচীন শহর দেখতে পাবে। উইথ সাথে, কিসের সাথে তুমি প্রাচীন শহর দেখতে পাবে? এই যে ফোক আর্ট যেটি রয়েছে, মানে লোকশিল্প যেটি রয়েছে সেটির কথা বলা হচ্ছে, অ্যান্ড ক্রাফটস মিউজিয়াম। তো ক্রাফট মানে তো আমরা সবাই জানি যে কারুশিল্প, আর মিউজিয়াম মানে হচ্ছে জাদু ঘর। তাহলে আমরা কি বলতে পারি? যে যেখানে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। তারপর আমাদেরকে কি বলতে হবে? দেখো একটি কমা রয়েছে, তারপর যে অংশটা রয়েছে সেটাকেও আমাদেরকে এখানে যুক্ত করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে সেট আপ। কিসের দ্বারা বা কার দ্বারা সেট আপ হয়েছিল? বাই দ্য ফেমাস আর্টিস্ট। অর্থাৎ ফেমাস মানে কিন্তু আমরা জানি যে বিখ্যাত। তাহলে এটা তৈরি হয়েছিল কার দ্বারা? বিখ্যাত একজন শিল্পী, তার নাম হচ্ছে জয়নুল আবেদিন ইন 1970s। তার মানে 70 সালে জয়নুল আবেদিন কি হয়েছে? বিখ্যাত শিল্পী ছিলেন একজন, তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো আমরা এরপরে কি করতে পারি? অ্যান্ড এ নাম্বার অফ ওল্ড বিল্ডিংস, ঠিক আছে, প্রাচীন যেই ভবনগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে উইথ স্পিক অফ এ গ্লোরিয়াস পাস্ট। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে বর্ণনা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো আমরা লিখেছি যে তোমাদের মধ্যে যারা নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা সোনারগাঁওয়ের বাইরে বসবাস করো তারা অনেকে হয়তো এই ঐতিহাসিক এই শহরটি ভ্রমণ করেছো, যেখানে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। তারপরে আমরা চাইলে কি করতে পারি? এই যে দেখো এখানে একটি আমরা পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করেছি, তার ঠিক পরে আমরা লিখেছি যেটি 1970 সালের বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এবং বেশ কিছু প্রাচীন ভবন যা এক গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ এই বাক্যটিকেও। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে পরবর্তী বাক্য রয়েছে সেই পরবর্তী বাক্যতে কিন্তু আমরা চলে যাব। এখানে আমাদেরকে দেখতে হবে কি বলেছে। এখানে বলেছে বাট দোজ হু হ্যাভেন্ট হ্যাড এ চান্স টু গো দেয়ার, কিন্তু যারা সেখানে আসলে যাওয়ার চান্স বা সুযোগ, এই যে হ্যাভেন্ট হ্যাড তার মানে সুযোগ পাওনি। কেন সুযোগ পাওনি? টু গো দেয়ার, সেখানে যাওয়ার ক্ষেত্রে মে স্টিল রিড অ্যাবাউট ইট। তাহলে কি হতে পারে? যে তোমরা যারা যাওনি বা যারা যাওয়ার সুযোগ পাওনি, কারণ এখানে যেহেতু চান্স রয়েছে দেখো, তার মানে যাওয়ার সুযোগ পাওনি, সেক্ষেত্রে কি হয়েছে? তারা পড়তে পারো, কারণ যেহেতু বলা হচ্ছে স্টিল রিড অ্যাবাউট ইট অ্যান্ড সি ইমেজেস, মানে হচ্ছে একটা ছবি দেখতে পারি, স্টিল যে পিকচার রয়েছে সেগুলো কিসের? অফ ইটস হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ল্যান্ডমার্কস অন দ্য ইন্টারনেট। তার মানে হচ্ছে দেখো কি দাঁড়াচ্ছে? অফ ইটস হিস্টোরিক্যাল মানে হচ্ছে ইতিহাসের, আর কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক। তাহলে আমরা এখানে দেখো কি মিনিং বার করেছি, কিন্তু যারা সেখানে যাওয়ার সুযোগ পাওনি তারা ইন্টারনেটে সোনারগাঁওয়ের ইতিহাস ও সাংস্কৃতিক নিদর্শনের ছবি দেখতে ও পড়তে পারো। এবার আসো তারপরের লাইনে কি বলা হচ্ছে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোনারগাঁও লাইস অ্যাবাউট 24 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম ঢাকা, অর্থাৎ সোনারগাঁও ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে। তারপর কি বলছে? অ্যান্ড ক্যান বি রিচড বাই বাস, অর্থাৎ কীভাবে আসা যেতে পারে? বাসের মাধ্যমে, অর ট্যাক্সি বা ট্যাক্সির মাধ্যমে আসা যেতে পারে, বা ট্যাক্সিকে আসলে আমরা গণপরিবহনও বলতে পারি। অ্যান্ড আদার ফর্মস অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, তার মানে কি? বাস, ট্যাক্সি, অন্যান্য ব্যক্তিগত পরিবহনে সেখানে যাওয়া যায়। তারপর কি বলছে দেখো, পরবর্তী যে বাক্যটি রয়েছে, ইট অ্যাট্রাক্টস হান্ড্রেডস অফ ভিজিটর্স এভরিডে। অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা, তাহলে এটা আকর্ষণ করে কোন জিনিসটিকে? হান্ড্রেডস অফ ভিজিটর্স। তার মানে এই যে শত শত যে ভিজিটর বা দর্শনার্থী যারা রয়েছে তাদেরকে এটা কি করে? প্রতিদিন আকৃষ্ট করে বা আকর্ষণ করে। বিকজ অফ, দেখো বিকজ অফ মানে হচ্ছে কারণে। কিসের কারণে? এই যে ইটস অ্যান্টিকুইটি, দেখো অ্যান্টিকুইটি মানে হচ্ছে প্রাচীনত্ব, অ্যান্ড হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, আর ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। তাহলে এটি কি করে? প্রতিদিন শত শত দর্শনার্থীকে আকর্ষণ করে,
তার প্রাচীনত্ব এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য। বাক্যের এই অংশে দেখো কি বলছে যে সোনারগাঁও ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট অফ বেঙ্গল ইন দ্য আর্লি 14th সেঞ্চুরি। তার মানে কি এই সোনারগাঁওটা কি হয়েছে এক সময়, দেখো ওয়ান্স মানে হচ্ছে এক সময়, কি ছিল এক সময় যে ক্যাপিটাল অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট, এর অর্থ হচ্ছে অফ বেঙ্গল মানে হচ্ছে বাংলার যে সুলতান যারা ছিল, ঠিক আছে। তো এই স্বাধীন বাংলার যে সুলতান, সেই সুলতানদের কি ছিল, এখানে যেহেতু বলেছে ক্যাপিটাল তার মানে হচ্ছে রাজধানী ছিল। এটা কোন সময় দেখো বলা হয়েছে আর্লি 14th সেঞ্চুরি, তার মানে 1400 শতাব্দীর গোড়ার দিকে। পরবর্তী বাক্যে লক্ষ্য করো বলেছে যে ইভেন বিফোর দ্যাট, এমনকি তার আগেই, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ, এই যে ভাঙ্গা বলতে এখানে যেটিকে বোঝানো হয়েছে এটি হচ্ছে বঙ্গ। তাহলে ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বঙ্গ আন্ডার রাজা দানাউজা রায়। তাহলে এখানে দেখো কি বলছে ইভেন বিফোর দ্যাট, এর মানে হচ্ছে এরও আগে, ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ভাঙ্গা তার মানে হচ্ছে বঙ্গ। তাহলে আমরা বাংলাতে কি লিখব, এটি রাজা দানুজ রায়ের বা দানুজা রায়ের অধীনে বঙ্গের রাজধানী ছিল, এটি বলা যেতে পারে। এরপরে দেখো কি বলছে যে গ্রিক অ্যান্ড রোমান রাইটার্স, তার মানে হচ্ছে গ্রিক এবং রোমান লেখক যারা আছে, অ্যান্ড ট্রাভেলার্স বা পর্যটক যারা রয়েছে, ফ্রম অ্যাব্রোড তার মানে যারা বাহির থেকে আসে, মেনশন সোনারগাঁও, তারা উল্লেখ করেছে যে সোনারগাঁও হুইচ ওয়াজ এ প্রসপারাস ট্রেডিং পোস্ট, অর্থাৎ এটা প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধ বা দিনকে দিন বাড়ছে এরকম। তাহলে কি হয়েছে বা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে, যে গ্রিক অ্যান্ড রোমান রাইটার যারা রয়েছে, আমি এখানে একটি মার্ক করে নিচ্ছি, অ্যান্ড ট্রাভেলার বা যারা পর্যটক রয়েছে ফ্রম অ্যাব্রোড বা বিদেশ থেকে, মেনশনড সোনারগাঁও, অর্থাৎ তারা সোনারগাঁয়ের কথা উল্লেখ করেছেন, হুইচ ওয়াজ এ প্রসপারাস ট্রেডিং পোস্ট। দেখো প্রসপারাস ট্রেডিং পোস্ট মানে হচ্ছে সমৃদ্ধ একটি ট্রেডিং পোস্ট বা বাণিজ্য কেন্দ্র, উইথ এ স্প্লেন্ডিড রিভার পোর্ট। স্প্লেন্ডিড মানে কিন্তু আমরা সবাই জানি যে চমৎকার একটি, রিভার পোর্ট মানে হচ্ছে নদী বন্দর। তাহলে কি হলো, দেখো আমরা লিখলাম যে যা ছিল কি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এবং একটি চমৎকার নদী বন্দর, ঠিক আছে। তো আমরা কিন্তু অনেক পড়াশোনাই করলাম, তোমার কাছে যদি একটা না এত বড় একটি ভিডিও দেখতে ভালো না লাগে, সেক্ষেত্রে তুমি হয়তো কিছুক্ষণ পরবর্তীতে এসে আবার জয়েন করলেও করতে পারো। দেখো এই লাইনটা তো আমাদের বোঝা হয়েই গেল। এরপরে কি রয়েছে, ইবনে বতুতা ভিজিটেড ইট ইন 1346, তার মানে 1346 সালে ইবনে বতুতা কি করেন, এই দেশ পরিদর্শন করেন, অ্যান্ড ওয়াজ অ্যামেজড এবং বিস্মিত হয়েছিলেন বাই ইটস স্প্লেন্ডার। স্প্লেন্ডার বলতে আমরা সাধারণত সৌন্দর্য বা জৌলুসকে বুঝে থাকি, তো আমি এটি কিন্তু এখানে লিখে দিয়েছি। পরবর্তী পার্টে চলো যাওয়া যাক। এখানে বলা হচ্ছে যে দেখো, ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কস অফ সোনারগাঁও ইজ দ্য অ্যানশিয়েন্ট সিটি অফ পানাম। তার মানে হচ্ছে এই সোনারগাঁয়ের যে অন্যতম যে ঐতিহাসিক নিদর্শন রয়েছে, ঠিক আছে, কারণ বলা হয়েছে হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, তাহলে অন্যতম যে ঐতিহাসিক নিদর্শন সেটি হচ্ছে কি, অলসো নোন অ্যাজ পাইনাম, অর্থাৎ এটা পাইনাম নামে পরিচিত, অর পানামনগর বা পানামনগর নামে পরিচিত, হুইচ ওয়াজ ডেভেলপড টু দ্য সাউথ অফ দ্য ওল্ড সিটি। তার মানে যেগুলো ডেভেলপ করা হয়েছিল, কেন ডেভেলপ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, টু দ্য সাউথ অফ দ্য ওল্ড সিটি, অর্থাৎ প্রাচীন যে শহর বা পুরনো যেই শহর সেটার যেই সাউথ বা দক্ষিণের কথা এখানে বলা হচ্ছে, টু প্রোভাইড রেসিডেন্সিয়াল কোয়ার্টার, যাতে করে তারা প্রোভাইড বা প্রদান করতে পারে রেসিডেন্সিয়াল বা আবাসিক কোয়ার্টার বা মানুষের আসলে বেঁচে থাকার একটা অবলম্বন। তো এইটা প্রোভাইড করে বা প্রদান করে রেসিডেন্সিয়াল কোয়ার্টার টু দ্য গভর্নর্স, অর্থাৎ গভর্নরদেরকে কী করে কোয়ার্টার প্রদান করে, টু দ্য গভর্নর, অর্থাৎ গভর্নর যারা রয়েছে তাদেরকে, আফটার দ্য মুঘলস কনকার্ড সোনারগাঁও ইন 1611, অর্থাৎ 1611 সালে যখন এই মুঘলরা কনকার্ড বা উইন করলো সোনারগাঁওকে, তারপর কি হলো, হুইচ ওয়াজ ডেভেলপড টু দ্য সাউথ অফ দ্য ওল্ড সিটি। তাইলে দেখো এই যে আমরা যে লাইনটা পড়লাম, এটাকে যদি আমরা খুব সুন্দরভাবে বাংলা করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমি এখানে লিখেছি যে সোনারগাঁওয়ের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হচ্ছে প্রাচীন নগরী পানাম বা পাইনাম অথবা পানাম নগর,
যা পুরনো শহরের দক্ষিণে গড়ে তোলা হয়েছিল। দেখো দক্ষিণটা আসছে কোথা থেকে, এই যে এখানে সাউথ রয়েছে, এই সাউথ অফ দ্য ওল্ড সিটি অর্থাৎ পুরানা শহরের কি বলা যেতে পারে, আমরা এই দক্ষিণে যেটি গড়ে তোলা হয়েছিল সেটি কি হয়েছে দেখো 1611 সাল যেটির কথা বলা হচ্ছে, তখন মোগলরা কি করেছিল, সোনারগাঁ জয় করেছিল। ঠিক আছে, তো কনকার সোনারগাঁও অর্থাৎ এই যে সালটা, এই সালে সোনারগাঁও জয় হয়ে গিয়েছিল। তারপর কি বলা হচ্ছে, এই গভর্নরদের যে আবাসিক এলাকা, ঠিক আছে, যেমন এই যে গভর্নরদের কথা এখানে বলা হলো যে কোয়ার্টার্স টু দ্য গভর্নর অর্থাৎ তাদের যে আবাসিক এলাকা, তো এই আবাসিক এলাকা হিসেবে ঠিক আছে গড়ে তোলা হয়েছে। কোথায় গড়ে তোলা হয়েছিল, এই পুরনো শহরের দক্ষিণে গড়ে তোলা হয়েছিল এই 1611 সালে মোগলরা সোনারগাঁও জয় করার পরে। হ্যাঁ, এই গভর্নরদের আবাসিক এলাকা হিসেবে এটাকে গড়ে তোলা হয়েছিল। তো আশা করি এই সেন্টেন্সটা একটু লম্বা হলেও তোমরা বুঝতে পেরেছো যে এই শহরটা ডেভেলপড হয়েছিল টু দ্য সাউথ অফ দ্য ওল্ড সিটি। এই সাউথ অফ দ্য ওল্ড সিটি এটি শুনলে তোমাদের অনেকের মাথা গুলিয়ে যেতে পারে, তবে এর অর্থটি কিন্তু অনেকটাই সহজ। যা পুরনো শহরের দক্ষিণে গড়ে তোলা হয়েছিল 1611 সালে মোগলরা সোনারগাঁও জয় করার পর গভর্নরদের আবাসিক এলাকা হিসেবে। দেখো এখানে কি বলছে যে বাট সাম হিস্টোরিয়ানস, কিন্তু কিছু কিছু ইতিহাসবিদ বা অনেক ইতিহাসবিদ, যেহেতু সাম আবার হিস্টোরিয়ানস রয়েছে, বিলিভ বা তারা মনে করেন বা বিশ্বাস করেন কি দ্য সিটিজ হিস্ট্রি ইজ মাচ ওল্ডার, এই যে শহর সেই শহরের ইতিহাস কি মাচ ওল্ডার বা আরও পুরাতন বা পুরানো, অ্যান্ড দ্যাট দ্য মুঘলস ডেভেলপ পানামনগর অ্যান্ড বিল্ড হাইওয়েজ অ্যান্ড ব্রিজেস টু কানেক্ট ইট উইথ সোনারগাঁও। তাহলে এর অর্থ কি হলো, অনেক ইতিহাসবিদ কি মনে করেন, এই বিলিভ বা মনে করেন যে পানাম নগরের যে ইতিহাস ইজ মাচ ওল্ডার অর্থাৎ সেটি আরও পুরানো, অর্থাৎ যেটি আমরা জানি তার থেকে আরও পুরানো, অ্যান্ড দ্যাট দ্য মুঘলস ডেভেলপড পানাম নগর, কি বলা যেতে পারে, মোগলরা কি করেছিল, ডেভেলপ বা উন্নতি করেছিল বা উন্নয়ন করেছিল কিসের, এই যে পানাম নগর যেটি রয়েছে সেটির, অ্যান্ড বিল্ড হাইওয়েস, এবং হাইওয়ে মানে কি আমরা সবাই জানি যে সড়কগুলোকে সাধারণত বোঝানো হয়ে থাকে যেগুলো একটু চওড়া বা বড় হয়ে থাকে। তো বিল্ড হাইওয়েজ অ্যান্ড ব্রিজেস অর্থাৎ সড়ক ও সেতু নির্মাণ করেন। তো আমরা এই লাইনটিকে যখন লিখব তখন আমরা মোটামুটি এভাবে লিখে রাখবো যে মোগলরা এটি উন্নয়ন করে সোনারগাঁওয়ের সাথে সংযোগের জন্য সড়ক ও সেতু নির্মাণ করেন, আমরা এখানে মার্ক করে রাখলাম। এরপরে দেখো কি বলছে, 3 such bridges still exist, অর্থাৎ এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা, আর 3 মানে হচ্ছে 3টি, তাহলে এটির অর্থটি কি দাঁড়াচ্ছে, এমন 3টি যে সেতু সেই সেতুগুলো কি এখনও টিকে আছে। তারপর কি রয়েছে, দেয়ার আর, দেখো আমরা এই লাইনে যখন পড়বো, দেয়ার আর অলসো 3 আর্টিফিশিয়াল চ্যানেলস বা ক্যানেলস, ক্যানেল মানে তো আমরা জানি যে খাত, এটি আসলে চ্যানেল না, এটি হচ্ছে ক্যানেল। তাহলে দেয়ার আর অলসো 3 আর্টিফিশিয়াল ক্যানেল, আর্টিফিশিয়াল মানে আমরা সবাই জানি যে কৃত্রিম, তাহলে কি সেখানে রয়েছে কৃত্রিম খাল, দ্যাট ওয়ার ডাক, যেগুলো খনন করা হয়েছিল, ডাক আপ বা খনন করা হয়েছিল কেন, ফর ইজি কমিউনিকেশন মানে যাতে খুব সহজে যোগাযোগ করা যায়, অ্যান্ড প্রোটেকশন অফ দ্য সিটি এবং শহরের যে নিরাপত্তা সেটির জন্য। তাহলে আমরা যখন গুছিয়ে বলবো তখন দেখো আমরা কি লিখেছি, যে এছাড়াও নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে 3টি খাল খনন করা হয়েছিল, এমন কিছু কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এরপরে লক্ষ্য করো কি বলেছে এই বাক্যটিতে, যে পানামনগর বিকেম এ প্রসপারাস ট্রেডিং পোস্ট, বলতে আমরা যেটি এখানে বুঝবো সেটি হচ্ছে বাণিজ্য কেন্দ্র। তাহলে পানামনগর হয়েছিল কি প্রসপারাস বা সমৃদ্ধ একটি ট্রেডিং পোস্ট বা বাণিজ্য কেন্দ্র আন্ডার দ্য ব্রিটিশ রুল, তার মানে ব্রিটিশ শাসনামলে একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এই পানামনগর এখানে হয়ে উঠেছে। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে পানামনগর ব্রিটিশ শাসনামলে একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করো কি বলা হয়েছে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেড ইট এ সেন্টার অফ মুসলিম ট্রেড, তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে, মেড ইট বা করেছে এ সেন্টার, এটিকে একটি সেন্টার হিসেবে বা কেন্দ্র হিসেবে বা কেন্দ্রবিন্দু হিসেবে বানিয়ে দিয়েছে, কিসের কেন্দ্রবিন্দু, মুসলিম ট্রেড বা মুসলিম বাণিজ্য, এটির কেন্দ্রবিন্দু করে তুলেছে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে কি বলা হয়েছে দেখো, অ্যাট দ্য পিক অফ দ্য ট্রেড অ্যাবাউট 1400 ফ্যামিলিজ অফ ওয়ার্কার্স লিভড ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিটি, তার মানে হচ্ছে এই বাণিজ্যের যে শীর্ষ সময়, এই শীর্ষ সময়ে প্রায় 1400
শ্রমজীবী পরিবার, ঠিক আছে, 1400 জন মানুষ না, কিন্তু 1400 জন শ্রমজীবী পরিবার, যেমন ওয়ার্কার্স যারা রয়েছে, হ্যাঁ, যারা আর্ন করছে তারা তারপরে কি হয়েছে, এই শ্রমজীবী পরিবারগুলো শহর ও আশেপাশের এলাকায় বাস করত। যেহেতু এখানে বলা হয়েছে লিভড ইন, তার মানে শহরে বাস করতো, অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিটি মানে হচ্ছে শহরের আশেপাশে যারা বাস করত। তারপর কি হয়েছে, বাণিজ্যের শীর্ষ সময়ে এই লাইনটা যখন আমরা পড়ে ফেললাম, তারপরে আমরা কি দেখতে পাবো, দেখো যে ইফ ইউ ভিজিট পানামনগর টুডে, অর্থাৎ যদি তুমি আজকে পানামনগর পরিদর্শনে যাও, ইউ উইল সি, বা তুমি দেখতে পাবে যে ওল্ড বিল্ডিং যেগুলো বা পুরাতন বিল্ডিং বা ভবন যেগুলো রয়েছে, লাইনিং বোথ সাইড অফ এ 600 মিটার রোড এন্ডিং অ্যাট পানাম বাজার। তার মানে কি, দেখো যে যদি তুমি পানামনগর পরিদর্শনে যাও, এই যে বলা হয়েছে পানামনগর টুডে, তারপর কি হয়েছে, ইউ উইল সি ওল্ড বিল্ডিংস, তার মানে তুমি তখন কি দেখতে পাবে, পুরানো কিছু বিল্ডিং বা ভবন তুমি এখানে দেখতে পাবে, অফ এ 600 মিটার রোড, অর্থাৎ 600 মিটার দীর্ঘ রাস্তার পাশে কি হয়েছে, কি বলা যেতে পারে, যে পুরাতন যে ভবনগুলো সেগুলো রয়েছে এই রাস্তার পাশে। তারপর কি বলা হচ্ছে, এন্ডিং অ্যাট পানাম বাজার, অর্থাৎ যাই হয় না কেন বা এই রাস্তাটি যেটি রয়েছে সেটি শেষ হয়েছে কোথায় গিয়ে, পানাম বাজারে গিয়ে শেষ হয়েছে। আশা করছি এই সেন্টেন্সটাও তোমরা মনোযোগের সাথে বুঝতে পেরেছো। যদি কোনোটি না বুঝো তাহলে অবশ্যই সেটি কমেন্টস করে আমাকে জানাবে। তার পরবর্তী যে বাক্য সেটি কি, দেখো বলা হচ্ছে দ্য ব্রিক বিল্ডিংস ওয়ার বিল্ট, অর্থাৎ এই ইটের যে দালানগুলো রয়েছে সেগুলো তৈরি করা হয়েছিল। দেখো এখানে বলা হচ্ছে ওয়ার বিল্ট, অর্থাৎ তৈরি করা হয়েছিল বাই হিন্দু ট্রেডার। তার মানে কি, ট্রেডার কে ছিল, ট্রেডার কিন্তু ছিল যারা হিন্দু ছিল তারা। তাহলে হিন্দু ট্রেডার বা হিন্দু ব্যবসায়ী যারা, তাদের দ্বারা নির্মিত হয়েছিল আর্লি 19th টু আর্লি 20th সেঞ্চুরি। তার মানে 19 শতকের গোড়া থেকে 20 শতকের গোড়ার মধ্যে নির্মিত হয়েছিল কি, এই ভবনগুলো হিন্দু ব্যবসায়ীদের দ্বারা। পরবর্তী যে বাক্যটি সেখানে কি রয়েছে, নো ওয়ান লিভস ইন দিস বিল্ডিংস, তার মানে কেউই বাস করে না কোথায়, এই ভবনে। তারপর নাও অ্যাজ দ্য প্লেস ইজ কনসিডার্ড অ্যাজ এ হেরিটেজ সাইট, হেরিটেজ মানে আমরা সবাই জানি যে উত্তরাধিকার। তাহলে কি হলো, যে কেউই নো ওয়ান লিভস ইন দিস বিল্ডিংস, অর্থাৎ কেউই এই ভবনগুলোতে বাস করে না, নাও বা বর্তমানে, অ্যাজ দ্য প্লেস ইজ কনসিডার্ড, যেহেতু এই প্লেসটা এখন বিবেচিত হচ্ছে কি হিসাবে, হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী স্থান হিসেবে। দেখো আমি এখানে লিখেই দিয়েছি বর্তমানে এই ভবনগুলোতে কেউ বসবাস করে না, কারণ এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিগণিত। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করব তোমরা কি করতে পেরেছো, গভীর মনোযোগের সাথে প্যাসেজটি বুঝতে পেরেছো। তো সবাই বাসায় চেষ্টা করবে এই প্যাসেজটি আবার একবার পড়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারিগুলো রয়েছে, যেমন আমি পড়তে যেই ভোকাবুলারিগুলো দেখলাম যে একটু টাফ, এবং এই ভোকাবুলারিগুলো হয়তো তোমরা নোটিস করেছো। তো আর দেরি নয়, এভাবে পড়াশোনা করো, এবং যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন মডেল টেস্টের বই থেকে ওই চ্যাপ্টারের উপরে মডেল টেস্ট প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলেই কেবলমাত্র তুমি বোর্ডের পরীক্ষাতে যে খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।